আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ফিরেছি গল্পের নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই লাইক এন্ড কমেন্ট করে পাশে থাকবেন। ফিরছি গল্পে। প্রণয়ের অমর কাব্য, লেখক ডিআরএম সোহাগ, পর্ব সংখ্যা 10। কণ্ঠে আমি আছি আপনাদের সাথে, ইতি। বউ বললে মানে না, তাহলে এসব কি? ইরফান ভ্রুকুচকে বলল, কোন সব? তারেক নওয়াজ ছেলের উপর চরম বিরক্ত। ফুস করে শ্বাস ফেলে ইরফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি মায়েরাকে মেনে নিয়েছো? ইরফান গম্ভীর গলায় বিরক্তিমাখা কণ্ঠে বলে, আমি কোনো বাচ্চাকে আমার আশেপাশে দেখতে চাই না। তারেক নওয়াজ রেগে যায় ইরফানের কথায়। কয়েক পা এপাশ ওপাশ করে ইরফানের দিকে খানিকটা এগিয়ে এসে ধমকে বলে, তোমাকে আমি ভালো ভেবেছিলাম, তুমি এসব কি করছো? মেয়েটাকে ইউজ করে দুদিন পর ডিভোর্স দিয়ে দিবে? ইরফান রেগে বলে, এখানে ডিভোর্সের কথা আসতে সে কোথা থেকে? তো আসবে না, তুমি তো মানছো না তাকে। রাতভর বাচ্চা মেয়েটাকে এভাবে ইউজ করতে একটুও বাধ্য না তোমার? ইরফান অদ্ভুত ভাবে তার বাবার দিকে চেয়েছে। কিসের ইউজের কথা বলছিল? তাকে কি চরিত্রহীন ভাবছে কোনোভাবে? রেগে বলল, মাঝরাতে উঠে এসে এসব ভুলভাল পদবি দিয়ে আমাকে রাগিও না তো বাবা। যাও ঘুমোতে যাও। তারেক নওয়াজ ছেলের কথায় বিস্ময় নিয়ে বলল, এই ছেলে তলে তলে এসব করে এমন ভাব করছেন যেন ভাজা মাছটা উল্টে দিতেও জানে না। তিনি বললেন, আমি ভুলভাল পদবি দিচ্ছি না, সব তো নিজের চোখেই দেখলাম। ইরফান কপালে দু আঙুলের সাহায্যে কয়েকবার স্লাইড করে এরপর চোখ তুলে বাবার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি দেখলে? তারেক নওয়াজ ছেলের কথায় থতমত খেয়ে যায়। রেগে বলে, যা দেখালে তাই দেখলাম। ইরফান নিজের দিকে একবার তাকায়, উদাম শরীর, পরনে ট্রাউজার। বিরক্ত হয়ে বাবার দিকে তাকিয়ে বলল, শার্টলেস প্রথমবার দেখছো? এমন তো নয়। তারেক নওয়াজ রেগে বলল, আমি মায়েরার কথা বলছি। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে ফোঁস করে শ্বাস ফেলে। বাবার দিকে তাকিয়ে রেগে বলে, ওই স্টুপিডের নাম জপতে ইচ্ছে করলে প্লিজ নিজের ঘরে গিয়ে যাবো। তারেক নওয়াজ দ্বিগুণ রেগে বলল, তোমাকে আমার ছেলে ভাবতেই অবাক লাগছে। ভুলেও ডিভোর্সের কথা ভেবো না। মায়েরা যদি দিন দিন বড় না হয়েও আরো ছোট হয়ে যায়, তবু ওর সাথেই তোমাকে থাকতে হবে, মাথায় রেখো। কথাটা বলে বিরক্ত হয়ে উল্টো ঘুরে চলে যায়। বিড়বিড় করে, অসভ্য ছেলে। ইরফান রেগে ঠাস করে তার ঘরের দরজা আটকে দেয়। রাগে শরীর রেজেই করছে। কোমরে হাত দিয়ে বারবার এপাশ ওপাশ করে হাঁটতে লাগলো। ইচ্ছে করছে মেয়েটার দুগালে ঠাটিয়ে দুটো থাপ্পড় মারতে। ইরফানের এক ঘর পর জাহারা আর তার মা থাকে। ইরফানের ঘরে এত শব্দ, মায়ের চিৎকার শুনে জাহারা জাগা পেয়ে গিয়েছিল। জাহারার মা জাগা পায়নি। তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান, কিন্তু জাহারা জাগা পেয়ে ঘরের দরজা খুলে মায়েরাকে ইরফানের ঘর থেকে বেরোতে দেখে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয় সেখানে। ইরফানের বাবা চলে যায়। ইরফান দরজা লাগিয়ে দেয়। জাহারা দরজার আড়ালে চুপ করে থম্ম মেরে বসে থাকে। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে মেয়েটা বুঝতেই পারল না। ধীরে ধীরে ঘরের ভিতর গিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর দরজা ঘেঁষে সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ে। হাঁটুতে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। তার মনে পড়ে সে যখন ক্লাস 10-এর টেস্টে ফেল করেছিল, তখন তার মা ভাই অনেক বকেছিল। তার খালা তাকে এ বাড়িতে এনে পরীক্ষার আগ পর্যন্ত এখানে রেখে দিয়েছিল। তাকে নিয়ম করে ইরফান ভাই পড়াতো। কি সুন্দর পড়ায় ইরফান ভাই। জাহারা ইরফানের পড়ায় মুগ্ধ হতো। ইরফান ভাই মাঝে মাঝে কাজের চাপে না পড়ালে জাহারা সেদিন ভালো যেত না। কি করে যাবে? জাহারা তো পুরো 1 ঘন্টার বেশি পড়ার পাশাপাশি ইরফান ভাইকে মুগ্ধ হয়ে দেখতো। কাজ শেষে যখন ইরফান ভাই বলতো তার ঘরে যেতে পড়াবে বলে, তখন জাহারা নাচতে নাচতে হাজির হয়ে যেত। ইরফান ভাই প্রাইভেট পড়াতো না, খালার কথায় তাকে দেখিয়ে দিতে রাজি হয়েছিল। সেই যে জাহারার ছোট্ট দুনিয়ায় ইরফান ভাই নামক এক বসন্ত এসে হাজির হলো। এরপর জাহারা এসএসসি দেয়। এইচএসসি এর পর দিন রাত এক করে অ্যাডমিশনের জন্য পড়েছে ইরফান ভাইয়ের ভার্সিটিতে চান্স নেওয়ার জন্য। গত বছর সে ভার্সিটি চান্স পেয়েও যায়, কিন্তু হঠাৎই তার গড়ে তোলা সব অনুভূতিতে এক ছোট্ট মেয়ে এসে থাবা বসালো। ইরফান ভাইকে কেড়ে নিল তার থেকে। জাহারার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে। মেয়েটা সমানে ফুপাচ্ছে। বসা থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয়। তার বড্ড কষ্ট হচ্ছে ইরফান ভাইয়ের পাশে অন্য কাউকে দেখতে। 3 বছর আগে যাকে মন দিয়ে বসে আছে, আজ হঠাৎ সে বউ নিয়ে সংসার করছে। জাহারা কি করে মানবে? ওয়াশরুমে বসে অনেকক্ষণ কাঁদলো। এরপর চোখ মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে আসে। মায়ের পাশে চুপচাপ শুয়ে থাকে। চোখে ঘুম নেই, তার দম বন্ধ লাগছে। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দেয়। ফজরের আজান শুনে
উঠে নামাজ পড়ে নেয়। এরপর আবারও অনেকক্ষণ বসে বসে কাঁদে। জাহারার মা নামাজ শেষে ঘরের লাইট জ্বালিয়ে জাহারার দিকে তাকিয়ে আঁকতে ওঠে। জাহারা বিছানার কোনায় চুপ করে বসে বসে নীরবে ওই ছবি দেখছিল। সে তো কাঁদতে চায় না, কিন্তু কেন যে চোখ থেকে পানি গড়ায় বারবার মনে পড়ছে। ইরফান ভাই আর মায়েরা রাতে এক ঘরে ছিল। জাহারার মা এগিয়ে এসে মেয়ের পাশে বসে। জাহারা মায়ের দিকে তাকায় না। ভদ্রমহিলা জাহারার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদছিস কেন মা? জাহারা ফুপিয়ে উঠল, আবারও কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায়। অসহায় কণ্ঠে বলে, মা, ইরফান ভাইকে এনে দাও না মা। তুমি আর খালামণি যে বলেছিলে ইরফান ভাই আমাকে ভালোবাসবেন, তোমাদের কথা তো মিলল না মা। জাহারার মা কি করবে বুঝলেন না। দীর্ঘশ্বাস ফেলে বলল, ইরফান তো বিয়েটা মেনে নেয়নি, একটু ধৈর্য ধর। জাহারা হঠাৎই রাগে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে ওঠে, ওরা একসাথে থাকতে শুরু করেছে, আমাকে আর কত ধৈর্য ধরতে বলছো? আমি কিন্তু ইরফান ভাইয়ের পাশে কাউকে মানবো না, ওই মেয়েকে ছাড়বো না আমি, বলে দিলাম। জাহারার মা মেয়েদিকে তাকিয়ে অবাক হয়ে তাকালেন। মেয়েটা ইরফানকে পছন্দ করত, কিন্তু এতটা পজিটিভ তিনি বোঝেননি। জাহারাকে কিছু বলল না, চুপ করে পাশ থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। রুমা নেওয়াজের ঘরে গিয়ে দেখেন তারেক নেওয়াজ আছে। তিনি তার বোন রুমা নেওয়াজকে ডাকলে তিনি ঘরের ভেতর থেকে আসছি বলে জাহারের মা আবারও তার ঘরে চলে আসে। এদিকে রুমা নেওয়াজ বোনের ডাকে ওপরে আসে। আপা, তুমি যে আমার মেয়েটাকে তোমার ছেলের জন্য নিতে চেয়েছিলে, ভুলে গিয়েছো? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর দুলা ভাই তো শুনলো না আমার কথা, কি করবো বল? বিয়ে যেহেতু হয়েই গিয়েছে, এখন তো কিছু করার নেই। বিয়ে না হলে আমি জাহারাকে আমার ঘরে ছেলের বউ করে নিয়ে আসতাম। জাহারার মা মেয়ের দিকে একবার তাকায়। মেয়েটা কেঁপে কেঁপে উঠছে। তিনি তার বোনের হাত দুটো আগলে বলেন, আপা, আমি জানি তুমি আমাকে সেভাবে কথা দাওনি, আমি বেশি আশা করেছিলাম, কিন্তু আমার মেয়েটার দিকে একবার দেখো। বোনের কথায় রোমা নেওয়াজ ভ্রুকুচকে জাহারার দিকে তাকায়, এগিয়ে এসে জাহারার পাশে বসে জাহারার মাথা টেনে তোলে। জাহারা খালাকে দেখে খালার বুকে পড়ে কাঁদতে লাগে। রোমা নেওয়াজ বোধ হয় অনেক কিছুই বুঝত, তিনি জাহারার ব্যাপার জানতেন না। তার বোন ইরফানকে মেয়ের জামাই হিসেবে চেয়েছিল। সে ইরফানের বাবার সাথে আলোচনা করতে চেয়েছিল এই নিয়ে, কিন্তু তার আগে ইরফানের বিয়ে হয়ে যায়। জাহারা খুব শান্তশিষ্ট একটা মেয়ে। ইরফান যেমন চুপচাপ স্বভাবের, জাহারাও তেমনি শান্তশিষ্ট, খুব ভদ্র একটা মেয়ে। রোমা নেওয়াজের জাহারাকে ভীষণ পছন্দ ছিল, অন্তত মায়েরার চেয়ে তো হাজার গুণ ভালো ছিল মেয়েটা। কিন্তু তার তো কিছু করার নেই। জাহারের মা এগিয়ে এসে বলে, আপা, ইরফান তো বিয়েটা মানছে না, ওদের ডিভোর্স করিয়ে আমার মেয়েটার সাথে ইরফানকে বেঁধে দিলে হয় না আপা? রোমা নেওয়াজ জাহারার দিকে তাকালো। মেয়েটার মুখের অবস্থা করুন, কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা করে ফেলেছে। হাত বাড়িয়ে জাহারার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কান্না করিস না মা, আমি দেখছি, কান্না থামা। জাহারা তার খালামণিকে আঁকড়ে শুধু ফোপায়, কিছু বলছে না। ইরফান সকাল সকাল ঘর থেকে বেরিয়ে তার দরজার সামনে জাহারাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। জাহারা হাতে এক মগ ব্ল্যাক কফি নিয়ে দাঁড়িয়ে আছে। দ্রুত ইরফানের দিকে এগিয়ে দিলে ইরফান নিয়ে নেয়। সে এটা নিতেই বেরোচ্ছিল, জাহারার থেকে কফির মগ নিয়ে উল্টো ঘুরেও আবার জাহারার দিকে তাকিয়ে বলে, ভার্সিটি যাস না কেন? জাহারা মাথা নিচু করে আনমনে বলল, তুমি এটা খেয়াল করেছো ইরফান ভাই? ইরফান শুনতে না পেরে ভ্রু কুঁচকে বলল, কি? জাহারা থতমত খেয়ে বলল, না মানে যাব। ইরফান আর কিছু না বলে ঘরের ভিতর চলে যায়। ইরফান জাহারাকে তোমার সাথে নিয়ে যাও, একই ভার্সিটিতেই তো যাচ্ছ। ইরফান ভার্সিটির উদ্দেশ্যে বের হচ্ছিল, মায়ের কথায় পা থেমে যায়। হাত ঘড়িতে একবার সময় দেখে, এরপর গম্ভীর গলায় বলে, আমার কাজ আছে। জাহারা খাবার টেবিলে বসেছিল। ইরফানের কথা শুনে চোখের কোণে পানি জমে। খাওয়া থামিয়ে চুপ করে বসে থাকে। ইরফান কথাটা বলে ডাইনিং টেবিলে নজর পড়লে ভ্রু কুঁচকায়। কপাল জুড়ে বিরক্তির আভা ফুটে উঠেছে। মায়েরা নুডলস কিছুটা বাচ্চাদের মতো করে মুখে নেয়, এরপর মুখের খাবার চিবোতে চিবোতে গালে হাত দিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান তার দিকে তাকিয়ে আছে দেখে মায়েরা দ্রুত চোখ সরিয়ে খাবার প্লেটে দৃষ্টি ফুটিয়ে আনে। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে অসহায় মুখে পড়ে থাকে। আবার কি তাকে থাপ্পড় দিবে নাকি? কথাটা ভেবতেই বাম হাত গালে চলে যায়। সে কিন্তু আর মার খাবে না। চোখ তুলে আর চোখে আবার তাকালো ইরফানের দিকে। ইরফান অমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে চোখ নামিয়ে হাতের কাঁটা চামচের দিকে তাকিয়ে বিড়বিড় করে, ইচ্ছে তো করছে এই ভুতুম পেঁচার চোখ কানা করে দিই। ইরফান মায়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে, ইডিয়েট। এরপর গটগট করে পায়ে চলে যায়। ইরফান চলে গেলে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর উল্টো পাশে বসে জাহারের দিকে তাকিয়ে হেসে বলে, আপু,
তোমাকে নিয়ে যায়নি বলে মন খারাপ করো না, বাবাকে বললেই নিয়ে যাবে। জানোই তো এই লোকটা কেমন খাটাস। পিছন থেকে রোমানাস গম্ভীর গলায় বলে, কে খাটাস? মায়েরা অসহায় মুখ করে তাকায়। তার শাশুড়ি কোথা থেকে চলে এসেছে? নিজের ছেলের নামে সত্য কথা তো তিনি নিতে পারেন না। আমতা আমতা করে বলল, ইয়ে আমি। রোমানাস মায়ের দিকে মনোযোগ দিল না। জাহারার পাশের চেয়ারে বসে বলল, নিজেকে একটু শক্ত কর মা। জাহারা মাথা নিচু করে আছে। মায়ের ভ্রু কুঁচকে চেয়ে আছে জাহারার দিকে। মেয়েটার মন খারাপ মনে হয়, কিন্তু কেন? মায়েরা মৃদু হেসে বলে, আপু, আমি আজ ইনায়াপুর কলেজে যাব। বাবা বলেছে নিয়ে যাবে। তুমিও যাবে? তাহলে দেখবে মন ভালো হয়ে যাবে। জাহারার চোখে পানি টইটুম্বুর। সেভাবেই চোখ তুলে শক্ত চোখে মায়ের দিকে তাকায়। জাহারার দৃষ্টি দেখে মায়েরা চুপসে যায়। ঢোক গিলে বলল, তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো আপু? তাহলে সরি। জাহারা আধা খাওয়া খাবার রেখে উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে তার ঘরের দিকে যেতে থাকে। রুমা নেওয়াজ পিছুটাকে খাবারটুকু শেষ করে যেতে বলে। জাহারা ঘরের দিকে যেতে যেতে ভাঙা গলায় বলে, খালামণি, জোর করো না প্লিজ, ভালো লাগছে না। রোমানাস দীর্ঘশ্বাস ফেলল। মায়েরা কিছুই বুঝল না। বোকা চোখে শুধু চেয়ে রইল। রোমানাস মায়ের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। সবকিছু কেমন যেন খাপ ছাড়া লাগছে তার। ভাবনার মাঝে জাহারা রেডি হয়ে ব্যাগ হাতে নিয়ে নিচে নেমে আসে। রোমানাস জাহারাকে দেখে এগিয়ে গিয়ে বলে, জাহারা মা, এভাবে চলে যাচ্ছিস কেন? জাহারা পিছন দাঁড়িয়ে বলে, খালামণি, দেখো তো ওর কি হয়েছে। আমাকে টেনে আনলো, বলে ওকে এক্ষুনি বাসায় রেখে আসতে হবে। রোমানাস জাহারার কথায় হাত বুলিয়ে বলল, এমন করিস না মা, আর কয়েকটা দিন থেকে যা। জাহারা বা হাতে চোখ মুছে ভাইয়ের হাত ধরে বলে, আমি আর এখানে থাকতে পারবো না খালামণি, জোর করো না। ইনায়া তার ঘর থেকে বেরিয়ে এসে জাহারাকে দেখে অবাক হয়ে বলে, আপু, তোমরা যে এবার 7 দিন থাকবে বললে, প্লিজ আপু থেকে যাও। জাহারা বিরক্ত হয়ে ইনায়ার দিকে তাকিয়ে বলে, আমাকে দিয়ে কি করবি? ভাবি তো পেয়ে গিয়েছিস, আমাকে দিয়ে কি হবে এখন? ইনায়া অবাক হয়ে তাকালো জাহারার দিকে। জাহারা এভাবে কথা বলছিল কেন? জাহিদ জাহারার মাথায় টোকা দিয়ে বলে, এভাবে কথা বলছিস কেন? ইনায়া তো ভালোবেসে বলেছে। জাহারা কিছুই বলল না, একা একাই বেরিয়ে যেতে লাগলো। রুমানাস জোর করে জাহারার হাত থেকে ব্যাগ ছাড়িয়ে নিয়ে বলল, আমার কথা শুনবি না তুই? আমি তোর কেউ নই? জাহারা মাথা নিচু করে আছে, চোখের কোণে পানি। জাহিদ তার বোনের ব্যাপার বুঝলো না। খালামণির যেহেতু একে আটকেছে, আজ আর যেতে হবে না। রোমানাস জাহারাকে নিয়ে তার ঘরের দিকে যায়। জাহিদ পাশ কাটিয়ে মায়ের পাশে চেয়ারে গিয়ে বসে বলে, হাই কিউটি পাই। মায়েরা খাবার খাওয়া রেখে জাহারাদের কাহিনী দেখছিল। পাশ থেকে জাহিদের কথা শুনে মৃদু হেসে বলল, আমার নাম মাইরা। জাহিদ হেসে বলে, তুমি ভীষণ কিউট, তাই এই নাম দিয়েছো, বুঝলে? মায়েরা কিছু বলল না। জাহিদ আবারও বলে, নুরুস তোমার এত ফেভারিট, এতগুলো খেতে পারবে? মায়েরা হেসে বলল, আমার সবই ফেভারিট, শুধু করলাটা একটু বেশি। জাহিদ অবাক হয়ে বলল, সিরিয়াসলি, করল্লা? ইয়াক। জাহিদের নাক ছিটকানো মায়ের পছন্দ হলো না। তার এত স্বাদের খাবারটা সবাই এমন করে কেন? ভাল লাগে না। দরজা থেকে ইরফানের গম্ভীর স্বরের কণ্ঠ ভেসে আসে, জাহিদ। মায়েরা, জাহিদ, ইনায়া তিনজনের দরজার দিকে তাকায়। জাহিদ যোগ দিল, কাল সারাদিন কাপড় আয়রনের দোকানে কেটেছে, আজ আবার কি? মায়েরা বিরক্ত হয়ে তাকায় ইরফানের দিকে। এই লোক তো চলে গেল, আবার কোথা থেকে উদয় হলো? জাহিদ হেসে বলল, হ্যাঁ ইরফান ভাই, বলো। এসো। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে বলল, কোথায়? ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। মনে হচ্ছে আসবে আর টুপ করে মায়েরাকে গিলে খাবে। মায়েরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। সে কি করেছে? এই লোক এভাবে তাকিয়ে আছিলেন। মাথা নিচু করে নিচের দিকে তাকালো। এক পা ভাঁজ করে চেয়ারের উপর উঠিয়ে আরেক পা ঝুলিয়ে বসেছে। ইরফানের দিকে তাকিয়ে পা নামিয়ে সুন্দর মতো ভদ্রভাবে বসলো। ঠিকঠাক হয়ে বসার সময় জাহিদের গায়ের সাথে গা লাগে। মায়েরা জাহিদের তাকিয়ে তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলে, সরি ভাইয়া। জাহিদ মৃদু হেসে বলে, ইটস ওকে কিউটি পাই। মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ক্ষোভের দৃষ্টিতে তার দিকেই চেয়ে দ্রুত পায়ে এগিয়ে আসছে। মায়েরা ভয়ে দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার মনে হচ্ছে ইরফান তাকে তুলে আছাড় মারতে এদিকে আসছে। গতি দেখে তো তাই মনে হচ্ছে। মায়েরা দৌড়ে জাহিদের পিছনে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে বাঁচাও কেউ। জাহিদ আর ইনায়া বুঝলো না মায়েরার কাণ্ড। তার ভাই এভাবে আসছে কেন?
ইরফানের চোখের পলকে মায়রার কাছে চলে আসে। মায়রা নিচু হয়ে টেবিলের নিচে ঢুকতে গেলে ইরফান মায়রার হাত শক্ত করে চেপে ধরে। মায়রা কাছাকাছি হয়ে অসহায় চোখে ইরফানের দিকে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, দেখুন, আমি তো বলেছি আপনার চুল আর কাটবো না, ছেড়ে দিন আমায়। ইরফান রেগে বলে, আচ্ছা। মায়রার মনে পড়ে সে লাস্টে বলেছিল কেটেই ছাড়বে। ভাবনার মাঝে ইরফান মায়রাকে টেনে নিয়ে যেতে থাকে মায়রার ঘরের দিকে। মায়রা এক প্রকার দৌড়াচ্ছে, হাত ছাড়ানোর চেষ্টা করছে আর বলতে থাকে, ছাড়ুন, আল্লাহ, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? লাস্ট কথা তুলে নিলাম, এখন ছাড়ানো নয়। ইনায়া জাহিদ কিছু বুঝলো না। পেছন থেকে জাহিদ বলে, ইরফান ভাই কি করছো? ছাড়ো কিউটি পাইকে, ব্যথা পাচ্ছে তো। ইরফান সাথে সাথে উল্টো ঘুরে জ্বলন্ত চোখে জাহিদের দিকে তাকায়। জাহিদ ইরফানের অমন চাউনি দেখে আমতন্ত করে বলে, না মানে, নিয়ে যাও, তোমারই তো বউ, নিয়ে যাও। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়ের হাত চেপে মায়ের ঘরের দরজার সামনে থেকে মায়েরাকে ভিতরে ধাক্কা দেয়। মায়েরা কয়েক পা পিছিয়ে যায়, হাতটা উল্টে পাল্টে দেখছে, লাল হয়ে গিয়েছে। অপর হাতটায় একটু হাত বোলায়। ইরফান ঘরের ভিতরে এসে ঠাস করে দরজা লাগিয়ে লক করে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। মৃতস্বরে কাপা কণ্ঠে বলে, কি করেছি আমি? বললাম তো আপনার চুল কাটবো না। ইরফান মায়েরার দিকে এগিয়ে আসলে মায়েরা কাচুমাচু হয়ে কয়েক পা পিছিয়ে যায়। ইরফান গম্ভীর গলায় বলে, কিন্তু আমি তোমার চুল কাটবো। মায়েরা চোখ বড় বড় করে বলে, না প্লিজ, আমার অনেক কষ্ট করে চুল বড় করেছি, এগুলো আমার চুল, কাটবেন না একদম, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। ইরফান মায়েরার দিকে আরো খানিকটা এগিয়ে আসলে মায়েরা ভয়ে তার বুকে হাত দেয়, কান্নামাখা কণ্ঠে বলে, একদম মারবেন না, বলে দিচ্ছি, আমার কাল সরকারি নয়, বুঝেছেন? ইরফান হঠাৎই মায়েরার গলা থেকে ওড়না টান দিয়ে নিয়ে নেয়। মায়েরা লজ্জায় রাগে চেঁচিয়ে বলে, আরে আরে, আমার ওড়না দিন। ইরফান গম্ভীর মুখায়বে মায়েরার ওড়না ডান হাতে পেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলে, যে ওড়না মাথায় থাকে না, সে ওড়না তোমার লাগবে না, এভাবেই থাকো। মায়েরা কেঁদে দিয়েছে প্রায়। এই লোকটা এমন কেন? তাকে বউ বলে মানে না, শুধু তার ইজ্জতে হাত দিতে আসে, বেয়াদব লোক। বিড়বিড় করে বলে মায়েরা, খোপা খুলে দিয়ে চুলগুলো সামনে নিয়ে আসে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। দম বন্ধ লাগছে তার, এক পা ঘেঁষে দাঁড়িয়ে বলে, আচ্ছা। মায়েরা মাথা উঁচু করে রেগে বলে, সরবেন নাকি কোলে উঠবে, অসহ্য লোক একটা। ইরফান দাঁতে দাঁত চেপে বা হাতে মায়েরার মাথার পেছনে এক গোছা চুল মুঠো করে ধরে। মায়েরা মৃত আত্মনাদ করে বলে ওঠে, আহ, ছাড়ুন, লাগছে আমার। ইরফান তীক্ষ্ণ চোখে মায়ের মুখের দিকে চেয়ে আছে, হাত কিছুটা শিথিল করে, তবে ছাড়ে না। দাঁতে দাঁত পিষে ধমকের সরে বলে, যদি এই ঘর থেকে বেরিয়েছ, আই সোয়ার তোমার মাথার একটা চুলও থাকবে না। কথাটা বলে মৃদু ধাক্কা দেয়। মায়েরা বিছানার উপর উবুর হয়ে পড়ে যায়। ইরফান হাতের ওড়না মায়েরার দিকে ছুঁড়ে মেরে গটগট পায়ে এগিয়ে দরজা খুলে বেরিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা কেঁপে ওঠে, নিচের উপর পড়ে থাকা ওড়না নিয়ে নিজেকে ঢেকে নেয়। খাওয়ার সময় হয়তো মাথা থেকে ওড়না পড়ে গিয়েছিল, বুঝতেই পারেনি। আর এই লোক তাকে মানবে না, আবার স্বামীগিরি দেখাতে আসবে। ভাবনা রেখে ধীর পায়ে দরজা খুলতে গেল। এ লোকের কথা শুনে সে ঘরবন্দি হয়ে থাকবে নাকি? অসহ্য লোক একটা। কিন্তু দরজা তো খুলে না, বুঝলো লক হয়ে গিয়েছে। এবার ওপাশ থেকে চাবি দিয়ে খুলতে হবে। রাগে দরজা একটা লাথি দিতে নিজের পায়ে ব্যথা পেয়ে পা ধরে বসে পড়ে। এত রাগ লাগছে, তার অর্ধেক নুডলস ওখানেই পড়ে আছে, পেটটাও ভরেনি। বিড়বিড় করে বলে, এত খোবেশ মানুষ আমি জীবনেও দেখিনি। চেয়েছিলাম চুল সাইজ করবো, এখন মনে হচ্ছে একটা চুলও রাখবো না। আমাকে একটু শান্তি মতো খেতেও দিচ্ছে না। খবিশ লোক একটা, আবার তাকে ঘরবন্দি করার পায়তারা করছে। এমনিতেই গ্রাম থেকে সেখানে বিরক্ত লাগবে, এখন ঘর থেকে বেরোতে দেবে না। শখ কত, সে বেরোবে, 100 বার বেরোবে। ইরফান ঘর থেকে বেরিয়ে জাহিদের কাছে দাঁড়িয়ে বলে, এসো। ইনায়া আর জাহিদ দুজনই হাঁ করে চেয়েছিল মায়ের ঘরের দরজার দিকে। ইনায়া সবচেয়ে বেশি অবাক হল, তার ভাই করেছেটা কি? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জাহিদ এসব অবাকতা রেখে চেয়ারে বসে বলল, খেয়ে নেই ফার্স্ট। জাহিদ 2 মিনিটে কিছুটা নুডলস খেয়ে নেয়। সে পরিকল্পনা করেছে এই কাজ করেই সে বাড়ি থেকে চলে যাবে। কি রে বাবা, বেড়াতে এসে শুধু কাজ করতে হচ্ছে, এর চেয়ে নিজের বাড়ি গিয়ে শুয়ে ঘুম পারো, সেটাই ভালো। এরপর পানি খেয়ে ঘরের দিকে যেতে নিলে ইরফান ভ্রু কুঁচকে বলল, কোথায় যাচ্ছ? জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল,
চেঞ্জ করে আসি? লাগবে না। জাহিদ নিজের দিকে তাকালো। ট্রাউজার পরে বাইরে যাবে? টি শার্টও কেমন জোর। অতঃপর জিজ্ঞেস করে, আজ কি কাজ করতে হবে? বাগানকে। জাহিদ চোখ বড় বড় করে বলে, কি লেবার হব আমি? ইরফান বিরক্ত হয়ে বলে, এসো, তোমাকে দেখিয়ে দিয়ে বের হবো, আমার লেট হচ্ছে। ইনায়া তার ভাইয়ের দিকে চেয়ে আছে। হয়েছেটা কি ইরফানের? ইনায়া বুঝলো না। গতকাল নাকি সব প্যান্ট শার্ট জাহিদ তার ভাই বেচারাকে দিয়ে আয়রন করিয়ে এনেছে। আজ সোজা লেবার? জাহিদের পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। বড় ভাইয়ের মুখের ওপর নাও করা যাচ্ছে না। জাহিদ একটু ভেবে বলল, আমার হাতে লেবার আছে ইরফান ভাই, কল করলে 2 মিনিটে চলে আসবে, তুমি নিশ্চিন্তে যাও। ইরফান জাহিদের হাত টেনে বাইরে যেতে যেতে বলল, তোমার হাতেই বাগান ক্লিন করাতে ইচ্ছে করছে, ওরা কাজে ফাঁকি দেয়, তুমি দেবে না। জাহিদ মনে মনে সিদ্ধান্ত নিল, এই বাগান ক্লিন করে সে আর এই বাড়িতেই ঢুকবে না, ওদিক দিয়েই সোজা তার বাড়িতে চলে যাবে। এসব কি হচ্ছে তার সাথে? আমতা আমতা করে বলে, বলছি ইরফান ভাই, রহমত চাচা তো কাজে ফাঁকি দেয় না, তাকে দিয়ে করাতে হয় না? ইরফান জাহিদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তোমার হাতের ছোঁয়া আমার বাগানে থাকুক, আমি সেটাই চাইছি গো। জাহিদ এত অদ্ভুত ভাবে তাকালো ইরফানের দিকে, সে দুনিয়ার মানে এ দুনিয়ার কেউ বোধহয় বুঝবে না। দৃষ্টি ঘুরিয়ে নিজের হাত উঠিয়ে একবার দেখলো, আর তাতে কি কোনোভাবে হীরা অথবা সোনা লেগে আছে? ইরফান উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে, ভুলেও কাজে ফাঁকি দিয়ে বাড়ির ভিতর যাওয়ার ট্রাই করবে না, সব খবর থাকবে আমার কাছে, আমার কথা এদিক ওদিক হলে পানিশমেন্ট পাবে, নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকলেও। জাহিদ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সে এই কাজ করে এভাবেই ফকির কামরা যাই লাগুক, সেই দেশেই সোজা তার বাড়ি চলে যাবে, আর এখানে নয়। ইরফান ভাইয়ের কিছু হয়েছে, যার শিকার সে হচ্ছে, আগে তো কখনো এমন করেনি। যাই হোক, জাহিদ বিড়বিড় করলো, কাজ শেষ হয় আর এক মুহূর্ত এখানে নেই, আমার বাড়ি আমার সেথায় যাহিতে করে, যেখানে কাজবিহীন শুধু আরাম বিরাম রয়। কাজের বিরহে কবিতা বলার বৃথা চেষ্টা করলো ছেলেটা। ইনায়া হাতে একটা ছোট্ট চিরকুট নিয়ে থম মেরে বসে আছে, বারবার ঢেক গলছে। সে জানে এটা কে দিয়েছে। এই লোক হঠাৎ কোথা থেকে উদয় হলো? চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। কলেজ থেকে ফেরার সময় তার সামনে বা তার চেয়ে কিছুটা বড় এক মেয়ে তার হাতে একটা বক্স ধরিয়ে দেয়। ইনায়া তার রুমে এসে বক্স খুলে ভেতর অনেকগুলো বিভিন্ন রকমের চকলেট পায়, সাথে একটা চিরকুট যেখানে লেখা, ইউ আর মাই লিটল কুইন, আই এম ব্যাক।